সপ্তম বিবাহবার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দেব বলে 3 দিন ধরে অপেক্ষা করছিলাম। এই 7 বছর ধরে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য অনেক কেঁদেছি। চেনা জানা কোনো ডাক্তার বাদ দিনি, সবাইকে দেখিয়েছি। অনেকেই বলেছে ফকির কবিরাজ দেখাতে, কিন্তু কাজটা শিরক, তাই নিজেকে আটকে রেখেছিলাম। তা না হলে এটাও বাদ যেত না। গত 3 দিন আগে টেস্টের রিপোর্ট হাতে পাই আমি, রেজাল্ট পজিটিভ এসেছে। আমি প্রেগনেন্ট। এতদিনে আল্লাহ তাআলা মুখ তুলে চেয়েছেন। মনে মনে ভাবতেছিলাম আমার হাজবেন্ড অনেক খুশি হবে। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। বিয়ের 1 বছর পর আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি সন্তানের জন্য বায়না করতে লাগলো। যদিও আমার আরো অনেক পরে বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিবারের সবার আবদারের সামনে আর কিছুই বলতে না পেরে রাজি হয়ে গেলাম। এরপর দেখতে দেখতে 2 মাস, 4 মাস, 6 মাস, এমনকি বছর পার হয়ে গেল, কিন্তু আমি এখনো কনসিভ করলাম না। ইতিমধ্যে সবাই আমার উপর বিরক্ত। শুরু হলো ডাক্তার দেখা দেখি, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। বিয়ে 6 বছর পর আর ধৈর্য ধরতে না পেরে আমার স্বামী অবশেষে দ্বিতীয় বিয়ের কথা বলেই ফেললো। অবশ্য আমার শাশুড়ি এই ব্যাপার নিয়ে তার ছেলেকে অনেক আগেই বলেছিলেন। নেহাত আমরা দুইজন ভালোবেসে বিয়ে করেছিলাম বলে এই এত বছর আমার স্বামী মুখ বুজেছিলেন, কিন্তু 6 বছর পর যখন দেখলো আমার আর কোনো সন্তান হয় না, তখন আমার স্বামীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে তখন বলে, তুমি এই বাড়িতেই থাকবে, কোনো অযত্ন হবে না, শুধু নতুন একজন সদস্য পরিবারে যুক্ত হবে। আমার স্বামীর জন্য এই কথাটা বলা সহজ হলেও আমার জন্য এই ব্যাপারটা মেনে নেওয়া অনেক কষ্টের ছিল। তখন আমি আমার স্বামীকে অনেক অনুরোধ করেছিলাম, হাতে পায়ে ধরেছিলাম আমার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে। আমাদের জীবনে যা ঘটেছে এতে আল্লাহর হাত ছাড়া আর কিছুই নেই। তিনি ইশারা না করলে কোনো কিছুই হবে না। এ কথা বলার পর আমার স্বামী আর কোনো কথা বলল না, সে থেমে গেল। অবশেষে সেই আনন্দের দিন চলে আসলো। আমি মোমবাতি আর ফুল দিয়ে পুরো রুম সাজিয়েছি, সেই প্রথম বিবাহবার্ষিকীতে যেমন সাজানো হয়েছিল। একটা কেকও অর্ডার করে এনেছিলাম। শুধু অপেক্ষা করছিলাম আমার স্বামী কখন বাসায় আসবে। রাত 12টার সময় কলিং বেল বেজে উঠলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। দরজার সামনে আমার শাশুড়ি, পেছনে আমার স্বামী, আর আধা ঘন্টা টানা বেনারসি শাড়ি পরে একটা মেয়ে বিয়ে সাজে দাঁড়িয়ে আছে। আমার কয়েক মুহূর্ত লাগলো সবটা বুঝে উঠতে। আমি আমার স্বামীর মুখের দিকে তাকালাম। সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে তখন আমার শাশুড়ি বলে উঠলো, নতুন বউকে কতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রাখবো? তুমি দরজার সামনে থেকে সরে দাঁড়াও। আমাকে সরিয়ে দিয়ে আমার শাশুড়ি, সাথে আমার স্বামী এবং তার নতুন বউ ঘরে প্রবেশ করলো। তবে সকালে আমার শাশুড়ি বলেছিলেন আমার স্বামীকে নিয়ে তার এক আত্মীয় বাড়ি যাচ্ছেন, রাতে ফিরতে দেরি হবে। তবে এই বুঝি সেই আত্মীয়। আমি আমার বিবাহবার্ষিকী উপলক্ষে ঘরের সবার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম, আর ঘরটাও গোলাপ ফুল দিয়ে নতুন করে সাজিয়েছিলাম। একদিকে বিরিয়ানির গন্ধ আর একদিকে তাজা ফুলের সুবাস সারা ঘর জুড়ে মোমো করছে। এর কিছুক্ষণ পরে আমার শাশুড়ি তার ছেলের নতুন বউকে নিয়ে আমার বেডরুমে আসে। বেডরুমে এসে দেখে রুম সাজানো, এবং রুম সাজানো দেখে বলে উঠে, ভালো হয়েছে রুম সাজিয়েছো, না হলে এত রাতে অন্য কাউকে দিয়ে বাজার থেকে ফুল আনিয়ে তারপর রুম সাজানো লাগতো। আমি আমার শাশুড়ির কথায় কোনো উত্তর দিলাম না। আসলে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কারণটা তো আমি জানি, আমার স্বামীর সাথে আমার শাশুড়ি একটা সন্তানের জন্য কতটা উৎসুক ছিলেন। তবে আমার স্বামীর মুখে মাঝে মাঝে দ্বিতীয় বিয়ের কথা শুনলে আমি খুব কষ্ট পেতাম, খুব ভয় পেতাম। মনে মনে ভাবতাম, অনেকেই তো অনেক কথা বলে, একটা সন্তানের জন্য কেউ আবার দ্বিতীয় বিয়ে করে নাকি? আর যাই হোক, আমরা তো ভালোবেসে বিয়ে করেছি, আমার স্বামী আমাকে কখনো ঠকাবে না। কিন্তু হায় আফসোস, আমার সব ধারণা ভুল প্রমাণ করে দিয়ে আমার স্বামী নতুন করে বিয়ে করে আনলো। নতুন বউকে রুমে রেখে আমার স্বামী আমার পাশে ড্রয়িং রুমে এসে বসলো, আর এসে কিছুটা অপরাধীর মতো মাথা নত করে বলল, তোমার এই বাড়িতে কোনো কষ্ট হবে না, তোমার সব চাহিদা আমি পূরণ করব। এ কথা বলে সে আমার রুমে চলে গেল। কিন্তু আজকে আমি আমার রুমে নেই, আজকে আছে তার নতুন বউ। এর মাঝে আমার শাশুড়ি একবার আমাকে ডেকে গেছেন। তিনি বললেন, আজকে ওই রুমে রাকিব আর তার নতুন বউ ঘুমাবে, তুমি এসে আমার পাশে ঘুমাও। এ কথা শুনে মনে মনে ভাবতেছিলাম, আজ ওই রুমে নতুন বউ আছে, কালকে কি থাকবে না, পরশু কি থাকবে না? তাহলে আমি সারাটা জীবন কোথায় ঘুমাবো? এভাবে তো আর জীবন চলবে না। সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি। আমার মনের ভিতর যে কেমন লাগতেছিল আমি আপনাদের কিভাবে বুঝাবো। ভোরে আমার রুমের দরজা খোলার শব্দ টের পেলাম। আমার স্বামী রুম থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে গেল। বাইরে থেকে শব্দ শুনে বোঝা যাচ্ছিল সে গোসল করতেছে। তখন আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তখন সাথে সাথে আমি আমার রুমে ঢুকলাম। রুমের হাফসা আলোয় বোঝা যাচ্ছে নতুন বউ ঘুমাচ্ছে। কোনো শব্দ না করে আমি আমার ওয়ার্ড্রপ খুললাম। ডয়ার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে বাইরে চলে আসলাম। রাতে অনেক চিন্তা করেছি, আমি আর এ বাসায় এক মুহূর্তও থাকবো না। কারণ নিজের স্বামীকে অন্য একটা মেয়ে স্বামী বলে ডাকতেছে, আমার স্বামী অন্য একটা মেয়েকে আদর করতেছে, এ আমি কখনো সহ্য করতে পারবো না নিজ চোখে। তবে বেরিয়ে আসার আগে আমি আমার স্বামীর উদ্দেশ্যে
উদ্দেশ্যে একটা চিঠি লিখে আসি, কারণ আমি জানি সকালেই সে রান্নাঘরে আসবে আমার সাথে দেখা করতে, আমার হাতের এক কাপ চা খেতে। সে হয়তোবা আজকে আমাকে জড়িয়ে ধরে কিছুটা অনুতপ্ত হবে। তার আগে একটু সময় নিচ্ছি। আমার হাতে আছে এখন অনেক অনেক কালারফুল ক্যান্ডেল। এই ক্যান্ডেল দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু ইউনিক। এই যে দেখেন, এত সুন্দর ক্যান্ডেল কিন্তু আপনি আপনার বিবাহবার্ষিকীতে অর্ডার করতে পারেন। তাছাড়া যে কোনো বার্থডে বা যে কোনো অকেশনে আপনি নিতে পারেন। আর এই এত সুন্দর সুন্দর কালারফুল ক্যান্ডেলগুলো আমি নিয়েছি ক্যান্ডেলস বা ইভা ফেসবুক পেজ থেকে। আমি তো আমার মতো কাস্টমাইজ করে নিয়েছি, আপনারাও কিন্তু আপুর কাছ থেকে এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি আপুর পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব, বাকি অংশ শুনতে শুনতে ক্যান্ডেলগুলো দেখে নেন। কিন্তু সেই জায়গাটা আমি আর রাখিনি, আর কখনো রাখবোও না। কান্না করতে করতে চিঠিতে লিখেছিলাম, প্রিয় স্বামী, কখনো ভাবেনি এমন পরিস্থিতিতে পড়তে হবে যে তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা বলার শক্তি পর্যন্ত পাবো না, তাই বাধ্য হয়ে লিখে রেখে যাচ্ছি। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবেসেছি, এখনো কতটা ভালোবাসি, আর পরেও বাসবো, কিন্তু এখন তোমার কাছে আর থাকবো না। জানো আমি বন্ধা নই, ডাক্তার বলেছিল আমাদের দুইজনের কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা যখন মুখ তুলে চাইবে তখন আমাদের সন্তান হবে। আমি তোমাকে অনেক বুঝিয়েছি, ভাগ্যে সন্তান থাকলে আল্লাহ তাআলা নিশ্চয়ই দিবেন, কিন্তু তোমার অবুঝ মন আমার কথা মানেনি। তুমি আমার জায়গাটা অন্য কাউকে এনে দিলে। তুমি যতই বলো তুমি আমার জায়গাটা আমাকেই দিবে, কিন্তু বিশ্বাস করো একই রাজ্যে কেউ দুইজন রাজত্ব করতে পারে না। আর যাকে বিয়ে করে এনেছো সে তো কোনো দোষ করেনি, তাকে কেন খালি খালি কষ্ট দিব? তাই আমি নিজেই সরে যাচ্ছি। আমি আজ পর্যন্ত তোমার কোনো সিদ্ধান্তে কোনোদিন বাধা দেইনি, শুধুমাত্র এই বিয়ের ব্যাপারটা নিয়ে আমি বাধা দিয়েছিলাম, কারণ আমি আমার জায়গাটা অন্য কাউকে কখনো কোনোদিন দিতে পারবো না। আর এটা মেনেই আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, প্রেগনেন্সি রিপোর্টটা আমি রেখে গেলাম। আমি কনসেপ্ট করেছি 2 মাস হলো, 4 দিন আগে রিপোর্টটা হাতে পেয়েছি। ভেবেছিলাম বিবাহবার্ষিকীতে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু দেখো তুমি আমাকে সারপ্রাইজ করে দিলে। আমি কেন একা একা কষ্ট পাবো? তুমিও সামান্য অংশীদার হও, তুমিও তো বাবা, তাই না? সারা জীবন এটা ভেবে কষ্ট পাবে যে কমতির জন্য তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিলে, তা আমার মধ্যেই পূরণ হলো। আমি তোমাকে কখনো ডিভোর্স দিব না, কারণ আমার সন্তানের তার বাবার প্রয়োজন হবে। তুমি আমাদের সন্তানকে সময় মতো দেখতে পাবে। আর আমাকে ফেরানোর চেষ্টা করো না, তাতে ফলাফল আরো খারাপ হবে। তুমি শুধু এইটা মনে রেখো, তুমি